আপনি খুন ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না, যেখানে আপনি বলছেন এভিডেন্স ট্যাম্পার হয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, টানা টানা সিসিটিভি ফুটেজ রয়েছে, আরজি করার সিসিটিভি ফুটেজ রয়েছে, আর কোনো চার্জশিট দিতে পারলেন, এটা বিশ্বাস করতে হবে আমাকে? এই প্রশ্নের উত্তর তো সিবিআই কে দিতে হবে, যে বেল পাওয়াতে কেন সাহায্য করছেন, স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না। এই দায় তদন্তকারী সংস্থার। এই যেমন ভাবে দায় রাজ্য সরকারের, যে কেন এত প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা যায়নি। ডিসিপ্লিনারি প্রসিডিং ড্রপ হয়ে যেতে পারে, যে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। তিনি বেল পেয়েছেন মানে ইডি মামলায় বেল পেয়েছেন মানে এটা ভাববেন না যে যারা অযোগ্য তাদের চাকরি বেঁচে গেল। আগামী বৃহস্পতিবার শুনানি, চাকরি বাতিল হবেই, চাকরি বাতিল হবেই, 100% নিশ্চিত চাকরি বাতিল হবে। এবার এই টাকা আদায় যে বললাম না, ওরা যতই ওই সেটিং করে এই বিজেপির সাথে, বিজেপি কেন্দ্রীয় নেতাদের সাথে সেটিং করে মমতা ব্যানার্জি যতই এই একে ওকে তাকে ছাড়ানোর বন্দোবস্ত করুক কেন, এই টাকা আদায়ের ঢেউ আছড়ে পড়বে। চিন্তা করবেন না, টাকা আদায়ের ঢেউ খুব শীঘ্র আছড়ে পড়বে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি, খুব শীঘ্র টাকা আদায়ের ঢেউ নিশ্চিতভাবে কোনো না কোনো ঘাটে আছড়ে পড়বে। সিবিআই এর হাতে তদন্তভার আদালত তুলে দিয়েছিল, এবং সেটা একেবারেই প্রথম দিন আদালতে যখন মামলা হলো, আদালত নথি যাচাই করলেন এবং সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিলেন। কেন তুলে দিলেন? নিশ্চিতভাবেই আদালত এটা বুঝেছিলেন যে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করতে পারবে না। সিবিআই চার্জশিট দিয়ে বলল যে টালা থানার ওসি এবং আরজি করের প্রিন্সিপাল, তারা ডকুমেন্ট, এই যে যত এভিডেন্স আছে সেই এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে তাদের সংযুক্ততা রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, এই সমস্ত কথাবার্তা বলে তারা চার্জশিট দিলেন। তারপরে 90 দিনের মধ্যে, যেটা স্ট্যাটুটরি পিরিয়ড, তার মধ্যে চার্জশিট দিতে পারলেন না, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না এই টালা থানার ওসি বা আরজি করের প্রিন্সিপালের বিরুদ্ধে। তাহলে প্রথম যে চার্জশিট, সেখানে কেন এই আরজি করের প্রিন্সিপাল এবং টালা থানার ওসির কথা উল্লেখ করা হয়েছিল? প্রথম প্রশ্ন। যদি উল্লেখ করার পরেও যদি তাদের বিরুদ্ধে 90 দিনের মধ্যে, এরকম একটা হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে 90 দিনের মধ্যে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের বিরুদ্ধে দিতে পারলেন না, তার 3টে কারণ থাকতে পারে। এক, হয় তাদের বিরুদ্ধে প্রমাণ পাননি। দ্বিতীয় কারণ থাকতে পারে আর্থিক লেনদেনের কারণে দিতে চাননি। তৃতীয় কারণ থাকতে পারে প্রশাসনিক বা রাজনৈতিক। এছাড়া অন্য কোনো কারণ থাকতেই পারে না। তার কারণ হচ্ছে আপনি একজন মানুষকে তার লিবার্টি কাটেল করছেন। সিবিআই করেছে, টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছেন, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন। কেন করেছিলেন? আপনি বলেছেন যে এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে তাদের সংযুক্ত তারা থাকতে পারে। আপনি সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা প্রথম চার্জশিটে বলেছিলেন, 90 দিনের মধ্যে দিতে পারলেন না। আমি বলছি না 90 দিনের মধ্যে দিতে পারেননি মানেই যে ভবিষ্যতে দিতে পারবেন না। আমি বলছি না যে চার্জশিট দিতে পারেননি মানেই তারা নির্দোষ। কিন্তু এইরকম একটি গুরুত্বপূর্ণ মামলায় গ্রেপ্তার করার পরে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারছেন না, আমাকে এই কথা মেনে নিতে হবে যে আপনারা চরম অদক্ষ। আমি আর যাই মানতে পারি, আমি সিবিআই কে অদক্ষ মানতে পারি না। সিবিআই এর এই দক্ষতা রয়েছে, তারা চাইলে 90 দিনের মধ্যে একটি খুন ধর্ষণ মামলায় যারা অভিযুক্ত হতে পারে তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণাদি, অন্ততপক্ষে যেখানে একটা ডেফিনেট কেস, যেখানে প্লেস অফ অকারেন্স জানা যাচ্ছে যে ওটা আরজিকর, ডেড বডি পাওয়া গেছে, ফলে সেরকম একটি মামলায় আপনি খুন ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না, যেখানে আপনি বলছেন এভিডেন্স ট্যাম্পার হয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, টানা টানা সিসিটিভি ফুটেজ রয়েছে, আরজি করার সিসিটিভি ফুটেজ রয়েছে, আর কোনো চার্জশিট দিতে পারলেন, এটা বিশ্বাস করতে হবে আমাকে? দেখুন, এই মানে 1-1.5 সপ্তাহের মধ্যে আপনি কতগুলো ঘটনা দেখুন। পরপর বেল, দুর্নীতিকাণ্ডে পরপর বেল,
পার্থ চট্টোপাধ্যায় বেল পেলেন, নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায় অনেকদিন গ্রেপ্তার হয়েছেন। আমি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই আরজিকর কাণ্ড আমি মিলাচ্ছি না, কিন্তু আমি ঘটনা প্রবাহগুলো পরপর পরপর আপনাদের সাজাতে বলবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় খেলাটি হয়েছে। দেখুন, আদালতের হাতে এই ক্ষমতা রয়েছে, আদালত তদন্তকারী সংস্থা পরিবর্তন করতে পারে। আদালত রাজ্যের তদন্তকারী সংস্থার জায়গায় কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিতে পারে, কিন্তু আদালত আর নিজে তদন্ত করবে না, বিচারপতিরা তো গিয়ে তদন্ত করবে না। ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিজস্ব তদন্তকারী সংস্থা নেই, হয় কেন্দ্রের তদন্তকারী সংস্থার উপর নির্ভর করতে হবে, নাহলে রাজ্যের তদন্তকারী সংস্থার উপর নির্ভর করতে হবে। কিন্তু আমি রাজনৈতিক নেতৃত্বদের বলবো, নিজের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দয়া করে আর যাই করুন, তদন্তকারী সংস্থাকে ব্যবহার করবেন না। করলে কি হবে জানেন? এই যে ধরুন, গোটা রাজ্যের মানুষ ক্ষুব্ধ আরজিকর কাণ্ডে, আপনি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তদন্তকারী সংস্থাকে যদি ব্যবহার করেন, এই মানুষগুলোর ক্ষুব্ধতা বাড়বে। এই যে জুডিশিয়ারি, এই যে তদন্ত, এই যে শাস্তির বিধান, এইগুলো হচ্ছে গণতন্ত্রের সেফটি ভাল্ব। মানুষের মনে যে প্রতিদিন ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ জমা হচ্ছে, চাকরি পাচ্ছে না, একজনের ছেলের বিয়েতে 5,000 কোটি টাকা খরচা হচ্ছে, আর একজন খেতে পাচ্ছে না, প্রতিদিন মানুষের মনে যে ক্ষোভ জমা হচ্ছে, সেই ক্ষোভগুলো কিছুটা হলেও সাইফন্ড হয়ে যায় এই এই সমস্ত সেফটি ভালভের মাধ্যমে। যদি দেখে যে না, সত্যি সত্যি অন্যায় করলে কিছুজন তো শাস্তি পাচ্ছে, যেখানে ওপেন অ্যান্ড শাট কেস, এভিডেন্স ট্যাম্পার হয়েছে, বোঝা যাচ্ছে, সকলেই বুঝতে পারছেন। কে বুঝতে পারছে না? সিবিআই। কারণ এটা জানতে পেরেছিল কি করে? সিবিআই তো বলেছে এভিডেন্স ট্যাম্পার হয়েছে। তাহলে সেই এভিডেন্স, কি কি এভিডেন্স ট্যাম্পার হয়েছে, কিভাবে ট্যাম্পার হয়েছে, সেটা 90 দিনের মধ্যে জানাতে পারলেন না, অথচ এতদিন ধরে বলে এসছেন, আদালতের অভ্যন্তরে বলে এসছেন। তাহলে যেটা বললেন সেটা লিখতে পারলেন না। কেন লিখতে পারলেন না? তার পিছনের কারণ কি? না বলা কথা গেল, কেন লিখা গেল না? এর কারণ হচ্ছে একেবারে রাজনৈতিক। ফিরদৌসদা, সুপ্রিম কোর্টে অভয়া মামলার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, ডিএনএ মিলেছে অভিযুক্তর, শীর্ষ আদালতে জানালো সিবিআই। তাহলে কি সঞ্জয় রায়তেই খেলা শেষ? দেখুন, খেলা শেষ না খেলা শুরু, এভাবে আমি মানে এই বিশেষ করে এই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমকে দেখি না। এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নিশ্চিতভাবে দেখুন, চার্জশিট জমা পড়েনি মানে 90 দিনের মধ্যে আর যে ভবিষ্যতে চার্জশিট জমা পড়বে না, সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা আমি মনে করি না। তারা মুক্ত হয়ে গেছে মানে জেল থেকে তার মুক্তি ঘটেছে মানে যে সে একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, সেটাও মনে করি না। কিন্তু একটা ঘটনা ঘটা, তারপরে তার ঘটনা প্রবাহ, আইনগত প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, এই সবগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই ঘটনায় যেখানে নিশ্চিতভাবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যেত 90 দিনের মধ্যে, সেটা দেওয়া গেল না কেন? স্ট্যাটুটরি বেল পাওয়ানোর জন্য, ডিফল্ট বেল পাওয়ানোর জন্য? এই প্রশ্নের উত্তর তো সিবিআই কে দিতে হবে, যে বেল পাওয়াতে কেন সাহায্য করছেন, স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না? এই দায় তদন্তকারী সংস্থার। এই যেমন ভাবে দায় রাজ্য সরকারের, যে কেন এত প্রমাণ থাকা সত্ত্বেও, যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা যায়নি। ডিসিপ্লিনারি প্রসিডিং ড্রপ হয়ে যেতে পারে, যে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। রাজ্য সরকার করেনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েট করেনি। কেন করেনি? তার কারণ রাজ্য সরকার চাই যে সন্দীপ ঘোষ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় চাই সন্দীপ ঘোষ জেলে বসে থাকা অবস্থায় বেতন পাক। সেই জন্য মাসিক বেতন পাচ্ছে 50% হারে, জেলে বসে আপনার আমার ট্যাক্সের টাকা পাচ্ছে, কোনো ডিপি স্টার্ট হয়নি তার সার্ভিস টার্মিনেট করার জন্য। অপরদিকে সিবিআইও সাহায্য করছে, একেবারে রাজ্যের কেন্দ্রের একেবারে নিজস্ব খেলা। ফিরদৌসদা, একটা প্রশ্ন রয়েছে, অনেকে সমাজের একটা স্তরের মানুষ, একদম একটা স্তর বলে চলে না, বিভিন্ন স্তর থেকে একটাই রব উঠছে, আবারও সেটিং তত্ত্ব, বিজেপি আর তৃণমূলের সেটিং এর কথা তুলে একদম রব উঠছে চারিদিকে। আরজিকর কেসে অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষ জামিন পেতেই সুর চড়াচ্ছেন
বাম কংগ্রেস কি বলবেন? দেখুন, অনুব্রত মণ্ডলের জামিন থেকে আমি শুরু করব। অনুব্রত মণ্ডল কোথায় জামিন পেয়েছে? নিম্ন আদালতে। তার বিরুদ্ধে যে ক্যান্সেলেশন অফ বেল, যে কোনো অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে? হয়নি। মানিক ভট্টাচার্য সিবিআই তদন্ত স্থগিতাদেশ 2 বছর আগে, তার এগেনস্টে একটা ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন সিবিআই 2 বছর ধরে করতে পারেনি। মানে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন মুভ করে সেই স্টেটাকে উইথড্র করাতে পারেনি। আমাকে বিশ্বাস করতে হবে সেটা, যে সিবিআই এর এই দক্ষতা নেই, সিবিআই এর কাছে সেরকম আইনজীবী নেই, এই বিশ্বাস আমাকে করতে হবে। পরপর উদাহরণ দিচ্ছি। তারপরে এই যে বেশ কয়েকটা বেল হলো, তারপরে পার্থ চ্যাটার্জির বেল, তারপরে এই সিবিআই এর সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে চার্জশিট 90 দিনের মধ্যে না ফাইল করা। এই ঘটনাক্রমগুলো পরপর সাজান, তাহলে বুঝতে পারবেন যে এটা সেটিং নাকি অন্য কিছু। একটা স্টে অ্যাপ্লিকেশন ভ্যাকেট করা যায় না, একটা ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন দিয়ে একটা স্টে ভ্যাকেট করানো যাচ্ছে না। নিচের কোর্টে বেল পেয়ে গেলেও একটা বেল ক্যান্সেলেশন করা যাচ্ছে না। 90 দিনের মধ্যে, প্রথম চার্জশিটে উল্লেখ থাকলেও 90 দিনের মধ্যে আদালতে বলা যাচ্ছে যে হ্যাঁ ওই এভিডেন্স ট্যাম্পার হয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স হাসাপ হয়েছে, মুখে বলা গেলেও কলমে লেখা যাচ্ছে না, খাতা কলমে লেখা যাচ্ছে না। বিশ্বাস করতে হবে যে সবগুলোই একেবারে কাকতালীয়। এই যে পরপর ঘটনাগুলো বললাম, এগুলো সব কাকতালীয়, সব বিশ্বাস করতে হবে, সেগুলো খুব স্বল্প দিনের মধ্যে। এবং তারপরেই দেখবেন একটা আওয়াজ উঠছে। কি আওয়াজ? ইন্ডিয়া জোটের নেত্রী করতে হবে মমতা ব্যানার্জিকে। হঠাৎ করে দেখবেন 2-3 জন বলতে শুরু করে দিল। কেন বলতে শুরু করে দিল? কোন ফান্ড এর পিছনে কাজ করছে একবার খোঁজ নিয়ে দেখুন তো। যে ফান্ড বিজেপিকে তোল্লা দেয়, সেই ফান্ড কাজ করছে কিনা দেখো, খোঁজ নিয়ে দেখুন তো। আদানি কাজ করছে কিনা? আদানির ফান্ড মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের নেত্রী বানানোর জন্য কাজ করছে কিনা একটু দেখুন তো, একটু খোঁজ টোজ নিন। এবং ওই যে আরএসএস রাজনৈতিকভাবে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে বিড়ম্বনায় পড়ে আছে, সেই বিড়ম্বনা থেকে দূর করার জন্য তাকে বিড়ম্বনা থেকে সরিয়ে আনো, নেত্রী হিসেবে প্রজেক্ট করো, ইন্ডিয়া জোটে ভাঙন ধরাও, তাতে বিজেপি রাজনৈতিক জমি বেটার তৈরি হবে। অ্যাজ সিম্পল ফান্ডা। আরএসএস এর একেবারে স্ক্রিপ্টেড একটা রাজনৈতিক প্লটে এই পুরো বিষয়টি হচ্ছে। আপনি দেখেছেন যে আরজিকর কাণ্ডে, আপনি বলুন তো, এত দেশ উত্তাল হলো, প্রধানমন্ত্রীর একটা কমেন্ট, আরএসএস এর স্ট্রং কোনো কমেন্ট পেয়েছেন? পাননি। কেন পাননি? অমিত শাহ এখনো পর্যন্ত দেখা হলো না তো। আমি বলছি না প্রত্যেকটা ওই মানে যারা এই খুন ধর্ষণের পরিবার, তাদের পরিবার, ভিকটিম পরিবার যেটা, তারা প্রত্যেকেই অমিত শাহের সঙ্গে দেখা করলে বিচার হয়ে যাবে, আমি তো সেটা বলি না, আমি সেটা মনেও করি না। কিন্তু তো এখানকার স্থানীয় মানে বিজেপির রাজ্য নেতৃত্ব তো চেষ্টা করেছিলেন, পারেননি কেন? আমি আজকে আপনার ক্যামেরার সামনে বলতে বাধ্য হচ্ছি যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে তৃণমূলের পাড়ার নেতার যে মূল্য আছে, এই রাজ্যের রাজ্য স্তরের সর্বোচ্চ নেতাদের সেই মূল্য নেই। তারা মনে করে তৃণমূলের পাড়ার নেতা মোর ভ্যালুয়েবল দেন রাজ্যের বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের থেকে। কারণ তারা বললে যে কাজ হবে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই রাজ্য নেতৃত্ব বলে সে কাজ হবে না। বিজেপির অভিযোগ না, এটা বাস্তব কথা। আপনি এখনো পর্যন্ত বলুন না যে বিজেপি রাজ্য নেতৃত্ব, সত্য কথা, ওরা চেষ্টা করেছিল, আমি জানি ওরা মানে হৃদয় থেকে চেষ্টা করেছিল এই নির্যাতিতা পরিবারকে, এবং নির্যাতিতা পরিবারকে আপনি জিজ্ঞাসা করবেন, তারা হৃদয় থেকে চেষ্টা করেছিল এই রাজ্যের বিজেপি নেতৃত্ব এই যাতে দেখা করাতে, কিন্তু করতে পারেনি। আমি বলছি যে ওরা নিজেরাই বিড়ম্বিত যে রাজ্যের বিজেপি নেতৃত্ব থেকে সাধারণ কর্মী পর্যন্ত কেন্দ্রের নেতৃত্বের, আপনি এই দুদিনে
এই যে কালকে ধরুন বেল পেয়েছে, কাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন বিজেপির নেতা তাদের টুইট দেখুন, এক্স হ্যান্ডেলে তাদের ফেসবুক পোস্ট দেখুন, তাদের কর্মীদের পোস্ট দেখুন। আমি বলছি আপনি দেখে আপনি সেগুলো স্ক্রিনশট করে করে আপনার এই ভিডিওতে দেবেন। কেউ বলছে রাস্তাতেই আস্থা, কেউ বলছে দিল্লি সঠিক পথে চলছে না, বলছে এগুলো এগুলো কিন্তু বিজেপি নেতৃত্বের কথা, আমি অন্য কারোর কথা বলছি না। তার কারণ তারাও বুঝতে পারছে যে তারাও কোথাও না কোথাও, আমি বলছি তো যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব প্রতারিত। এই রাজ্যের বিজেপি নেতাদের কথা কেন্দ্রের বিজেপি নেতারা শোনেই না, প্রত্যেকে বরঞ্চ ওরা মনে করে তৃণমূলের পাড়ার নেতার ফোন ধরাটা বেশি বেটার, পাড়ার নেতার ফোন ধরে তার তার প্রবলেম সলভ করে দেবে, কিন্তু এই রাজ্যের বিজেপি নেতাদের প্রবলেম কেন্দ্রের নেতারা সলভই করবে না। ইভেন কারোর সঙ্গে দেখা করাতে গেলে দেখাও করবে না। আর এই পাড়ার বিজেপির পাড়ার নেতা, তৃণমূলের পাড়ার নেতা ফোন করুক, দেখুন বিজেপি নেতারা দেখা করবে, কেন্দ্রের নেতারা এখনো নিজেদের পরিবার দেখা করতে পারেনি। এটা উদাহরণ দিলাম, এবং সত্য কথা ওরা চেয়েছিল, কিন্তু একদম হার্টিলি চেয়েছিল, একদম হৃদয় থেকে চেয়েছিল রাজ্য নেতৃত্ব যে দেখা করে, কিন্তু দেখা করবে না। ওরা তো জানে যে এটা নিয়ে, কারণ হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতে চাইছে না, মমতা রাজ্য সরকার ব্যবস্থা নেবে, তাহলে কেন বিজেপি সরকার ব্যবস্থা নেবে? তার মমতা সরকার যে পথে চলবে বিজেপি সরকারও সেই পথে চলবে। ফলে সন্দীপ ঘোষকে আমি অবাক হব না, আমি অনেকদিন আগে বলেছিলাম যে সন্দীপ ঘোষ জেল থেকে বেরিয়ে এসে আবার যদি কোনো একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়, আমি একদম অবাক হব না, কারণ সাসপেনশন আছে, ও সাসপেনশন চ্যালেঞ্জ করলে উড়ে যাবে, ও সাসপেনশন অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। আর এমনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্যান্সেল করে দেবে। ফিরদৌসা একদম সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ের বাবা মা মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ, তারা নিরাশ কণ্ঠে অভয়ের বাবাকে বলতে শোনা গেল যে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিচ্ছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি। সিবিআই কে নিশানা করে তিনি বললেন যে কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায়, যেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যের ওপর দাঁড়িয়ে সবটা হচ্ছে, সিবিআই কোর্টে বলছে সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না। কি বলবো, অত্যন্ত হতাশাজনক। নির্যাতিতার পরিবারের সঙ্গে যদি যোগাযোগ না রাখেন, যেখানে আদালত তো বলেছিল, সুপ্রিম কোর্ট সুও মোটো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল, তা সত্ত্বেও যদি না রাখেন, এই দায় সিবিআই এর। এবার বলি যে সিবিআই তো সত্যি সত্যি, দেখুন তারা যে ব্যর্থ হয়েছে সেটা তো তাদের চার্জশিট এবং গতকালের বেল, এই দুটো ঘটনা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আপনি চার্জশিটটি পড়বেন আর এই গতকালের বেল পাওয়াটি আপনি একটু মনে করবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে সিবিআই ব্যর্থ হয়েছে। ফলে নির্যাতিতা পরিবার যা বলছেন সেটা একেবারে বাস্তবের জমিতে দাঁড়িয়েই বলছেন। একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, একদিকে নির্যাতিতার বাবা বলছেন যে সিবিআই যে বলেছিল যে সিবিআই আমাদের বলেছিল কথা বলে চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানিও না যে শিয়ালদা কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। অন্যদিকে উপেন বিশ্বাস, প্রাক্তন সিবিআই কর্তা, তিনি আমাদের ক্যামেরার সামনে বলছেন যে সিবিআই এর কাজ এখনো শেষ হয়ে যায়নি, আরো কাজ বাকি আছে। সিবিআই কাজ তো অবশ্যই বাকি আছে, সে তারা চাইলে, আমি আপনাকে আগেই বললাম আমার বক্তব্যের প্রথম অংশে যে ভবিষ্যতে চার্জশিট দিতে পারবে না, বিষয়টা সেরকম নেই, কিন্তু তাকে তো বেল পাইয়ে দেওয়া হলো, এটা তো মাথায় রাখতে হবে, তাকে তো বেল পাইয়ে দেওয়া হলো। এতদিন ধরে কি কি এভিডেন্স ট্যাম্পার করেছে, লার্জার কনস্পিরেসিটি কি ছিল, এটা 90 দিনে সিবিআই এর মধ্যে এরকম একটা এজেন্সি তারা রিভিল করতে পারবে না, এটা আর্যায় বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি না। ফিরদৌসা 17ই মার্চ, একদম 4 মাস পিছিয়ে গেল শুনানি। কোথাও গিয়ে কি দীর্ঘসূত্রিতার জাতাকলে পড়লো আরজিকর মামলা? আরো সত্যিতার জাতাকলে পড়বে। আপনার ক্যামেরার সামনে আমি, যেহেতু মামলা চলছে সেহেতু খুব বেশি বলছি না, কিন্তু এই বিচার পেতে আরো সময় লাগবে। সিবিআই যেভাবে তদন্ত করছে এবং যেভাবে তারা চার্জশিট দিয়েছে, আমি অন্য বিভিন্ন জায়গায় বলেছি, আমি আবারও আপনার ক্যামেরার সামনে বলছি, আরো বেশি দীর্ঘসূত্রতার জাতাকলে পড়েছে। ফিরদৌসা, নিয়োগ দুর্নীতি মামলা এবং পার্থ চট্টোপাধ্যায়
একদম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলা চলে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন একদম বছর শেষে সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। 2022 সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মাসের পর মাস জামিন আবেদন জানিয়েছিলেন, আদালতে ঘুরেছেন তিনি, ইডির মামলায় জামিন দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ, নিশ্চিতভাবেই দেখুন, নিয়োগ দুর্নীতি, একাধিক নিয়োগের দুর্নীতি হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, প্রাথমিক। সিবিআই তদন্তে নির্দেশ করিয়েছিলাম, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তাহলে সিবিআই তদন্তে নির্দেশ করিয়ে কি হলো। আচ্ছা বলুন তো, যে রাজ্যের পুলিশ করতো, পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করতো না। আমরা দেখুন, আমাদের দেশে তো আর মানে আমরা তদন্ত করার জন্য আপনাকেও নিয়োগ করতে পারি না বা অন্য কাউকেও নিয়োগ করতে পারি না। আমাদের দেশে হয় কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে বা রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে। রাজ্যের মন্ত্রী যুক্ত, তাই খুব স্বাভাবিকভাবে আদালতে প্রেয়ার করেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং নারদা সারদার পরিণতি থেকে শিক্ষা নিয়েই কোর্ট মনিটর তদন্ত করেছিলাম। আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ যা করা যায় যে প্রেয়ার, সেটা করেছি এবং সেটা আদালত গ্রহণও করেছে। দেখুন, আমাদের দেশে এই যে হোয়াইট কলার যে অফেন্স গুলো, এই যে দুর্নীতি, এগুলো কারা করে? এক হচ্ছে ব্যবসায়ীরা, আর না হলে পলিটিশিয়ানরা। এই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে প্রথম কথা স্ট্রিনজেন্ট ল নেই। তার কারণ কি? আইনসভার সদস্য হিসেবে এই পলিটিশিয়ানরাই তো যান, এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্নীতি পরায়ণ পলিটিশিয়ান গুলো। আপনি ভোট দিচ্ছেন মমতা ব্যানার্জিকে, ভোট দিচ্ছেন নরেন্দ্র মোদীকে, আর ভাবছেন যে দুর্নীতির বিরুদ্ধে, এই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট ল পাবেন না। নেই। ফলে খুব স্বাভাবিকভাবে 7 বছর শাস্তি, 6 বছর শাস্তি, কি হবে? আপনি 1/3 অলরেডি শাস্তি খেটে নিয়েছে, তো স্বাভাবিকভাবেই কোনো চার্জ ফ্রেম হয়নি, ট্রায়াল শুরু হয়নি, ট্রায়াল শুরু করার জন্য রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না, খুব স্বাভাবিকভাবে বেল আদালতকে খুব সঙ্গত কারণেই দিতে হবে। বেল পেয়ে যাওয়ার অর্থ এটা নয় যে সে নির্দোষ বলে ডিক্লেয়ার হয়ে যাবে, একদম নয়। তিনি দোষী সাব্যস্ত ট্রায়াল সম্পন্ন হওয়ার পরে হতে পারে। আমরা চাইছি দ্রুততার সঙ্গে ট্রায়াল সম্পন্ন হোক। আর একটা কথা, তিনি বেল পেয়েছেন মানে ইডি মামলায় বেল পেয়েছেন মানে এটা ভাববেন না যে যারা অযোগ্য তাদের চাকরি বেঁচে গেল। আগামী বৃহস্পতিবার শুনানি, চাকরি বাতিল হবেই, চাকরি বাতিল হবেই, 100% নিশ্চিত চাকরি বাতিল হবে, একদম বাতিল হবে, 100% নিশ্চিত। যেগুলো অযোগ্য রয়েছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিট, ফাঁকা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, সব চাকরি বাতিল। রাজ্য সরকার যে এই আইনজীবী যে আইনজীবী হোক, যাই হোক, বিচার হবে, চাকরি বাতিল হবে, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে। এবং শুধু তাই না, আর একটা কথা বলে রাখবো, এরা অযোগ্য এমনি এমনি চাকরি পায়নি তো, অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। আমি যে সমস্ত অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন, র্যাঙ্ক জাম ক্যাটাগরির হতে পারেন, নন লিস্টেড হতে পারেন, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল হতে পারেন, ওএমআর শিট ইস্যুতে হতে পারে, আমি বলবো আপনারা তো টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এটা তো পরিষ্কার। কেউ জমি বিক্রি করে চাকরি দিচ্ছে। আমি মনে করি না এরা সবাই আম্বানি আদানির বাড়ির ছেলে, এরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে। কারোর বাবা হয়তো শিক্ষক ছিলেন, কারোর বাবা হয়তো পুলিশ কর্মী ছিলেন, কারোর বাবা হয়তো কৃষক ছিলেন, হয় জমি বিক্রি করে টাকা দিয়েছেন, কেউ বাবার শেষ সম্বলটুকু দিয়ে মানে পেনশনের টাকা দিয়ে সব চাকরি নিয়েছেন। আমি বলছি, তৃণমূল নেতাদের যাদেরকে এই টাকা দিয়েছেন, বা দালালদের যাদেরকে এই টাকা দিয়েছেন, বা মন্ত্রীদের যাদের এই টাকা দিয়েছেন, তাদের কাছ থেকে টাকাটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তুলে নিন। বেশি দিন এমনি টাকা অনেকে ওই সন্ধ্যাবেলার পরে রঙিন জল, জল, অমুক তমকে সব নষ্ট করে ফেলেছে। যেটুকুই আছে প্রথমে গিয়েই ফার্স্ট লটে তুলে নিন, এবং এই টাকা তুলে নিয়ে যদি না তুলে নিন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম। আর সুপ্রিম কোর্টে অলরেডি নির্দেশ আছে, মানে প্রথম দিন যে স্টে দিয়েছিল সেখানে বলাই ছিল এরপর থেকে যা পাবে সেগুলো কিন্তু যে কোনো সময় ফেরত লাগবে। ফলে সে টাকাও ফেরত লাগবে, মানে এতদিন ধরে যে মাইনে পাচ্ছিলেন না স্টে পাওয়ার পরে, সে টাকাও ফেরত লাগবে, সে টাকাটাও তুলে নেবেন ওই যে দালালদেরকে বা নেতাদেরকে যাদেরকে পয়সা দিয়েছেন। আর যদি টাকা না দেয়, সব আইডেন্টিফাই করে দেখুন কোথায় কি সম্পদ আছে, যার বাড়ি রয়েছে, কে কতগুলো করে ইট ছাড়াবেন তার ব্যবস্থা করে রেখে দিন। ফলে আর না হলে আপনারা জানেন কি করে টাকা আদায় করতে হয়। যারা গ্রাম বাংলার ছেলে, যারা মফস্বলের ছেলে, কিভাবে টাকা আদায় করতে হয় আপনারা জানেন। ল্যাম্পপোস্ট রয়েছে, গাছ রয়েছে, তার উপযুক্ত ব্যবহার করুন, টাকা আদায় করে নিন, কারণ আপনাদের চাকরি যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অন্য নিশ্চিতভাবে যোগ্য, যে পেশায় যোগ্য আমি চাই যে আপনারা যোগ্য হিসেবে যে পেশার যোগ্য আপনি সেই পেশা করুন। আপনি আবার
চাকরির পরীক্ষা দিয়ে চাকরিই পান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে টাকা দিয়ে চাকরি যারা পেয়েছেন তারা টাকা আদায় করে নিন, কারণ আপনারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, অযোগ্য হিসেবে চাকরি পেলে চাকরি আপনাদের যাবেই। টাকাটা আদায় করে নিন তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের কাছে। এবার এই টাকা আদায় যে বললাম না, ওরা যতই ওই সেটিং করে এই বিজেপির সাথে, বিজেপি কেন্দ্রীয় নেতাদের সাথে সেটিং করে মমতা ব্যানার্জি যতই এই একে ওকে তাকে ছাড়ানোর বন্দোবস্ত করুক কেন, এই টাকা আদায়ের ঢেউ আছড়ে পড়বে। চিন্তা করবেন না, টাকা আদায়ের ঢেউ খুব শীঘ্র আছড়ে পড়বে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি, খুব শীঘ্র টাকা আদায়ের ঢেউ নিশ্চিতভাবে কোনো না কোনো ঘাটে আছড়ে পড়বে। ফিরদৌস, আমার শেষ 3টে প্রশ্ন একদম ছোট করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আরজি করেন এই যখনই অভিযুক্তের ডিএনএ রিপোর্টটা জমা দিল সিবিআই সুপ্রিম কোর্টে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো প্রথম থেকে বলেছি কলকাতা পুলিশ যা 24 ঘন্টার মধ্যে করে দেখিয়েছে সিবিআই পারেনি, সিবিআই নির্যাতিতাকে ন্যায় দিতে পারেনি। কি বলবেন? কলকাতা পুলিশ যা করেছে সেই জন্যই তো সিবিআই হাতে দিয়েছিল। আদালত প্রথম দিনেই বুঝেছিল কলকাতা পুলিশ যা সাবার করে দিয়েছে, যা শেষ করে দিয়েছে। তাই প্রথম দিনই সাধারণভাবে কোনো মামলায় এটা হয় না, প্রথম দিনই তাই সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছে। বলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। কুণাল ঘোষ তিনি বলছেন আরজি করের ঘটনা পৈশাচিক, কড়া ভাষায় নিন্দা করছি, আমরা দোষীদের ফাঁসি চেয়েছি। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে একদিকে গ্রেফতার করেছিল। সেই সময় যারা বলেছিল উই ওয়ান্ট সিবিআই, আজকে তারা বুঝবে। দেখুন, তা কলকাতা পুলিশের হাতে তদন্ত হলে মানে ওই অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষ যে ডকুমেন্ট, যে এই যে এভিডেন্স গুলো, তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা জানা যেত, চার্জশিটে লিখতো। সিবিআই তো যা প্রথম চার্জশিটে লিখেছে, সে 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি দিতে পারেনি, সেটা আলাদা গল্প, কিন্তু বা দিতে দেওয়া হয়নি, যাই হোক না কেন। কিন্তু এই যে এরা যে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, এটা জানা যেত, ওসব বলে লাভ নেই। অতএব কুণাল বাবু দেখুন, খবরে থাকার জন্য সন্ধ্যাবেলায় বসেন, ওনার এটুকু প্রাপ্য, উনি সেটুকু দিন, ওনাকে একটু ফুটেজ দিন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কলকাতা পুলিশের তদন্তে আস্থা রেখে কুণাল ঘোষ বলছেন কলকাতা পুলিশের হাতে যদি আরজি করের ঘটনার তদন্তের দায়িত্বভার থাকতো তাহলে যেভাবে কুলতুলি ফারাক্কায় বিচার হয়েছে এতদিনে এই তদন্ত শেষ হয়ে বিচার হয়ে ফাঁসির সাজা হয়ে যেত। কুণাল বাবু যখন নিজে গ্রেপ্তার হয়েছিলেন তখন কি চাইতেন? কুণাল বাবু কাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন? তখন কি চাইতেন? কাকে সামনে বসিয়ে তদন্ত চাইতেন? কুণাল বাবুকে বলবেন নিজের বিষয়টা খেয়াল রাখতে, তাহলে সবকিছু মনে পড়ে যাবে।